আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ডিএনএ এক্সট্রাকশনের উপর একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকভাবে অন্য ভিডিওগুলোতে আমরা যেই পদ্ধতিতে ডিএনএ এক্সট্রাক্ট করে থাকি সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। ইন্টারমিডিয়েটের শিক্ষা কার্যক্রম চলাকালীন আমরা দেখতে পেয়েছিলাম আমাদের যে জীব প্রযুক্তি অধ্যায়টি ছিল সেখানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে প্রথম ধাপটি ছিল কাঙ্ক্ষিত ডিএনএ সংগ্রহ করা, সেটাই মূলত হচ্ছে ডিএনএ এক্সট্রাকশন। ডিএনএ এক্সট্রাকশন মেইনলি দুটি জিনিসের সংমিশ্রণে গঠিত হয়। একটা হচ্ছে ডিএনএ আইসোলেশন অ্যান্ড ডিএনএ পিউরিফিকেশন। ডিএনএ আইসোলেশন বলতে আমরা বুঝি আমাদের সেল থেকে ডিএনএটা সংগ্রহ করা, এবং পিউরিফিকেশন বলতে বোঝায় এই যে আমি সেল থেকে ডিএনএটা নিলাম সেখানে অনেক ইমপিউরিটিজ আছে, অনেক ডেব্রিস পদার্থ আছে, প্রোটিনস আছে, ওগুলো থেকে আমাদের ডিএনএটাকে পিউরিফাই করা। তো এক্সট্রাকশন প্রসেস মূলত দুটি পদ্ধতির সংমিশ্রণ আমরা বলতে পারি। ডিএনএ এক্সট্রাকশন তাহলে আমরা কেন করি? অলরেডি আমি মেনশন করলাম যে জীব প্রযুক্তিতে আমাদের ডিএনএ এক্সট্রাকশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে ক্লোনিং, পিসিআর রিঅ্যাকশন, ডিএনএ সিকোয়েন্সিং, ফরেনসিক অ্যানালাইসিস, এমনকি যে কোনো মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রাইমারিলি আমাদেরকে ডিএনএ এক্সট্রাকশনের মধ্য দিয়ে যেতে হয়। এখন আমরা দেখব যে তিনটি বেসিক স্টেপে মডার্ন এক্সট্রাকশন কিটগুলা কাজ করে সেগুলো কি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে আমাদের ডিএনএটা কোথায় থাকে। আমরা জানি ডিএনএ সেলের ভিতরে নিউক্লিয়াস মেমব্রেনের ভিতরে গিয়ে ডিএনএটা অবস্থান করে। তাহলে ডিএনএ পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে প্রথমে সেল মেমব্রেন ভাঙতে হবে, দেন নিউক্লিয়ার মেমব্রেনটা ভাঙতে হবে, অর্থাৎ দুটি পর্দা ডিসরাপ্ট করে আমাকে ডিএনএ পর্যন্ত পৌঁছাতে হবে। সেজন্য আমাদের এক্সট্রাকশন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের এনজাইম বা সলিউশন ইউজ করে, যেগুলোকে আমরা সংক্ষেপে সেল লাইসিস বাফার বলে থাকি। এই সেল লাইসিস বাফারের মেনলি দুটি কাজ থাকে। একে তো হলো সে মেমব্রেনগুলোকে ডিগ্রেড করে ডিএনএকে বের করে নিয়ে আসবে, আরেকটা হলো যে নিউক্লিয়াস এনজাইমটা আছে সেটাকে সে স্টেবিলাইজ করে দেবে। এখন নিউক্লিয়াস এনজাইম কি করে? তাহলে আমাদের নিউক্লিয়াস এনজাইমটা আমাদের যে ডিএনএ আছে ওটাকে ডিগ্রেড করে ফেলতে পারে, সেই জন্য আমাদের নিউক্লিয়াসকে স্টেবিলাইজ করাটাও দরকার পড়ে। তাহলে আমাদের সেল লাইসিস যে বাফার, ওগুলোতে কি কি থাকে আমরা একটু দেখি। ওখানে আমাদের প্রোটিনিয়েজ কে থাকতে পারে, সেলুলোজ থাকতে পারে, লাইসোজাইম থাকতে পারে। এখন তিনটে ডিফারেন্ট জিনিস কেন থাকতে পারে? এগুলো সবই যে একই কিটে পাওয়া যায় জিনিসটা আসলে এমন না। এক্সট্রাকশন কিটগুলো কেনার সময় আমরা ওদেরকে ডিফাইন করে দেই যে আমাদের কোন কাজের জন্য লাগবে। আমরা যদি টিস্যু থেকে ডিএনএ এক্সট্রাক্ট করতে চাই তাহলে বা ব্লাড থেকে করতে চাই তাহলে আমাদের এক ধরনের এক্সট্রাকশন কিট লাগবে। আমরা যদি আবার প্ল্যান্ট সেল থেকে নিতে চাই তাহলে আমাদের আবার আরেক ধরনের কিট লাগতে পারে। আবার আমরা যদি ব্যাকটেরিয়া থেকে করতে চাই এবং সেটা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তার জন্য তাহলে আমাদের স্পেশাল কিট লাগবে। তো সেজন্য প্রোটিনেসকে মেনলি হচ্ছে আমাদের যে প্রোটিনগুলো থাকে, সেটা মেমব্রেনেরও প্রোটিন আছে, তাহলে মেমব্রেন প্রোটিনগুলো প্রিসিপিটেট করা মানেই হচ্ছে আমাদের মেমব্রেনটা লাইসিস হয়ে যাওয়া। সেই সাথে আমাদের সেলুলোজ যেটা, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলের বাইরে যেহেতু একটা সেলুলোজের মোটা আবরণ থাকে, তাহলে সেটাকে ডিগ্রেড করার জন্য আমাদের সেলুলোজ এনজাইমটা মেনলি প্রয়োজন পড়ে। এছাড়াও যে লাইসোজাইম এনজাইম সেটা আমাদের দরকার পড়ে। আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোতে একটা মোটা পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে, সেল ওয়াল লেয়ার যেটা, সেটাকে ডিগ্রেড করার জন্য আমাদের আলাদা করে লাইসোজাইম এনজাইম লাগে। তাহলে প্রথম ধাপ আমরা মনে হয় ক্লিয়ার করতে পারছি যে সেলটাকে লাইসিস করার জন্য আমাদের সেল লাইসিস বাফার সলিউশনটার প্রয়োজন পড়ে। সেল লাইসিসের ক্ষেত্রে কখনো কখনো কেমিক্যাল মেথডের পাশাপাশি ফিজিক্যাল মেথডও ইউজ করা হয়। সেক্ষেত্রে হোমোজিনাইজার একটা মেশিন আছে যেটা দিয়ে আমরা মেনলি ওই সেলগুলোকে আরও বেশি ডিগ্রেড হতে সহায়তা করি। দ্বিতীয় ধাপটি হলো ডিএনএ সেপারেশন। ডিএনএ সেপারেশনে যাওয়ার পূর্বে আমাদের এখন যেহেতু মেমব্রেন লাইসিস হয়ে গেছে এবং তাহলে আমাদের সলিউশনে এখন ডিএনএগুলো চলে আসছে, তাহলে ডিএনএটাকে আরও বেশি সলিউলাইজ করার জন্য আমরা মেনলি এখানে ইথানল ইউজ করে থাকি, অ্যাবসোলিউট ইথানল 99.9%, যার কারণে ডিএনএগুলো ইথানলের দিকে চলে যায়, কারণ ডিএনএটা ইথানলে বেশি ডিজলভ থাকে। তো দ্বিতীয় ধাপ যেটা ডিএনএ সেপারেশন, তার জন্য মডার্ন যে এক্সট্রাকশন কিটগুলো রয়েছে সেগুলো একটা টেকনিক ইউজ করে যেটা হচ্ছে ডিএনএ বাইন্ডিং কলাম। তো ডিএনএ বাইন্ডিং কলামের ক্ষেত্রে আমাদের ডিএনএ বাইন্ডিং কলামটা তৈরি হয় হচ্ছে সিলিকা জেল দিয়ে, এবং আমাদের ডিএনএটা হচ্ছে আমরা জানি নেগেটিভলি চার্জড। এখন এখানে একটা ভুল ধারণা আছে যে আমাদের সিলিকা জেল হচ্ছে পজিটিভ, তো আমার ডিএনএটা হচ্ছে নেগেটিভ, তো এটাকে বাইন্ড করে রাখে। বিষয়টা আসলে এমন না, আংশিক সত্য বলা যায়। ক্ষেত্রে
ডিএনএটা নেগেটিভ তাহলে কেন, আগে সেটা ক্লিয়ার করি। ডিএনএ নেগেটিভ কারণ হচ্ছে ডিএনএতে যে ফসফেট গ্রুপ থাকে, আমরা জানি ডিএনএ তৈরির প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে তিনটা। এটা হচ্ছে নাইট্রোজেন বেস, দেন হচ্ছে পেন্টোজ সুগার, দেন হচ্ছে ফসফেট। এই ফসফেটটা কিন্তু নেগেটিভলি চার্জড। তো নেগেটিভলি চার্জড হওয়ার কারণে আমাদের সিলিকাও কিন্তু নেগেটিভলি চার্জ, তাহলে এরা পরস্পরকে কিন্তু রিপালশন করার কথা, তাই না? কিন্তু সেটা না হয়ে কেন সেই ডিএনএটা আমাদের সিলিকা জেলে বাইন্ড করে? এই ক্ষেত্রে যেই সল্টটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে কেওট্রপিক সল্ট। এই কেওট্রপিক সল্টটা কি করে, আমাদের বোথ সিলিকা মেমব্রেন এবং ডিএনএ কে ডিহাইড্রেট করে ফেলে। অর্থাৎ যেখানে আগে পানির মলিকিউলগুলো সিলিকা মেমব্রেনের উপরে ছিল সেগুলোকে ডিহাইড্রেট করে ফেলে এই যে কেওট্রপিক সল্ট আসার ফলে। এবং এই যে সল্টটা আমার ডিএনএ এবং এই সিলিকা মেমব্রেনের মাঝখানে একটা সল্ট ব্রিজ হিসেবে কাজ করে। সে পজিটিভলি চার্জ, সে একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে কিন্তু দুটো নেগেটিভ চার্জ ধর্মী জিনিসকে একত্রিত রাখার জন্য। তো এখানে সিলিকা মেমব্রেনে মেইনলি ডিএনএটা আমাদের হাইড্রোফোবিক ইন্টারেকশনের জন্য অ্যাটাচ থাকে, নট পজিটিভ নেগেটিভ ইন্টারেকশন। তো আমাদের এখানে সেই কাজটা, এই সল্টটাই হচ্ছে মেইনলি আমাদের এই ব্রিজ হিসাবে কাজ করে এবং ডিএনএ কে এখানে ধরে রাখে। তাহলে আমরা যে সেল লাইসিস করলাম ফার্স্ট ধাপে, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু আমাদের সলিউশনে থেকে গেছে। তাহলে সেগুলোর কি হলো, এই যে আমরা যখন কলামের মধ্যে দিয়ে সলিউশনটাকে রেখে যখন আমরা সেন্ট্রিফিউজ করি, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আমাদের যেই প্রোটিনস বা অন্যান্য যেই ডেব্রিজগুলো আছে, সেল কম্পোনেন্ট অনেকগুলোই তো আছে, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে আমাদের এই মেমব্রেন দিয়ে পাস করে কালেকশন টিউবে এসে জমা হয়। কিন্তু শুধুমাত্র ডিএনএটাই আমাদের ওই কেওট্রপিক সল্টের ভূমিকার কারণে সে হচ্ছে আমাদের সিলিকা মেমব্রেনে লেগে থাকে। তৃতীয় ধাপে গিয়ে আমাদের যেই কাজটা হবে, এখন যেই ডিএনএ এখানে লেগে আছে সেখানেও কিন্তু কিছু ইম্পিউরিটিস থেকে যায়, কিছু সল্ট মলিকিউল, স্মল কিছু মলিকিউল সেখানে গায়ে কিন্তু লেগে থাকে। অধিকাংশ চলে যাওয়ার পরেও কালেকশন টিউবে কিছু জিনিস আমাদের থেকে যেতে পারে। তো সেগুলোকে আমরা জেনারেলি ওয়াশ বাফার থাকে, W1 ওয়াশ বাফার, W2, বিভিন্ন ধরনের ওয়াশ বাফারগুলো আমাদের ওই এক্সট্রাকশন কিটে থাকে, সেগুলো আমরা ব্যবহার করি। তো ওয়াশগুলো দেওয়ার ফলে ওই সল্টগুলোকে সে ডিএনএ থেকে ধুয়ে ওয়াশ করে সে কালেকশন টিউবে আবার নিয়ে যায়, নিচে কালেকশন টিউব থেকে ওখানে জমা হয়ে যায়। একদম শেষ ধাপে গিয়ে এখন আমাদের ডিএনএটাও পরিষ্কার, ডিএনএ আমাদের সিলিকা মেমব্রেনে লেগে আছে, হ্যাঁ। তো এখন আমরা ডিএনএ গুলোকে এখান থেকে সরাবো কিভাবে, ও যেহেতু এখানে আটকে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেক ইলিউশন বাফার নামক এক ধরনের সলিউশন ইউজ করে থাকি। ইলিউশন বাফারও একটা সল্ট সলিউশন, যেটা হচ্ছে এইখানে যে সল্ট ব্রিজটা আছে, এই সল্ট ব্রিজটার যে ইন্টারেকশন আছে সেটাকে ডিসরাপ্ট করে ফেলে। এখানে সল্ট খুবই কম পরিমাণে থাকার কারণে সেটা এখানে যে অতিরিক্ত সল্টের কারণে যে ডিএনএ এবং সিলিকা মেমব্রেনের যে অ্যাটাচমেন্টটা ছিল সেই অ্যাটাচমেন্টটাকে ডিসরাপ্ট করে দেয় এবং ডিএনএটা ওই ইলিউশন বাফারের মাধ্যমে দ্রবীভূত হয়ে নিচে এসে আমাদের এপি টিউব, তখন আমরা শেষ ধাপে ইউজ করে থাকি অ্যাপেন্ডপ টিউব, ওখানে গিয়ে জমা হয়। এভাবেই খুবই একটা ওয়েল মেনটেইনড প্রসিজারের মধ্য দিয়েই কিন্তু আমরা সেল থেকে ডিএনএ গুলা আলাদা করি। শুধু আলাদা করাই এখানে মুখ্য না, সেটাকে পিওর ডিএনএ আলাদা করাই মুখ্য। এখন একটা ডিএনএ পিওর হয়েছে কি হয় নাই, একদম প্রসেস শেষে আমরা হচ্ছে একটা ন্যানো ড্রপে তাদের কনসেন্ট্রেশন মেজার করি। তো কনসেন্ট্রেশন মেজার করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু প্যারামিটার আছে যেগুলো আমাদের দেখতে হয়। নেক্সট ভিডিওতে আমরা সেগুলো বলার চেষ্টা করব যে কিভাবে আমি বুঝবো যে আমার ডিএনএটা পিওর কিনা এবং কিভাবে আমি ডিএনএটা এক্সট্রাক্ট করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।